নমস্কার সবাইকে। বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, পাখির বাসা। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। লকলকে একটি লিলেন শার্ট, মটমটে এক প্যান্ট, তার সঙ্গে পালিশ করা এক জোড়া বাবুলি চম্পল। আর কি চাই? এর বেশি আর কি দরকার? একবার কোনো প্রকারে এইটুকু জোগাড় করে ফেলতে পারলেই বেশ কিছুদিন মানমর্যাদা বজায় রেখে চলা যায়। এছাড়া অবশ্যই আরেকটা জিনিস লাগে, সে হচ্ছে চুলের কায়দা। তা সে তো বিনা খরচেই হয়। কাচানো বা ইস্ত্রি করার জন্য ধোপার মুখাপেক্ষী হওয়ার দরকার নেই। ওটা আজকাল গেরস্থ লোকে সহজ করে নিয়েছে, শিখে নিয়েছে বিদ্যেটা। ওই বিদ্যের জোরেই শক্তিপদও একটা শুটের উপর দিয়ে বছর দেড়েক ধরে বাবুয়ানা চালাচ্ছে। অবশ্যই রোজ নয়, সপ্তাহে একদিন ওর বাবুগিরি। শহরতলির ওই পাখির বাসা থেকে প্রত্যেক রবিবারে ও চলে যায় কলকাতায়। সেখানে নাকি ওর বড় মানুষ মামা মিস্টার এম.এন. ঘোষের বাড়ি। নামের আগে এখনও মিস্টার ব্যবহার করেন। সোজা বড়লোক নয় তাহলে। শক্তিপদর সহকর্মী পাড়ায় যারা থাকে ঈর্ষান্বিত হয়ে তাকিয়ে দেখে শক্তিপদ যখন সে লকলকে লিলেনের শার্টের সঙ্গে মটমটে প্যান্ট পরে মশমশিয়ে পাড়ার মাঝখান দিয়ে হেঁটে যায়। মামার কথা সকলেই জানে। আর এত বড়লোক মামা যে গেঞ্জি কলের মজুর শক্তিপদকে ভাগ্নে বলে স্বীকার করেন। শুধু স্বীকার করা নয়, সপ্তাহান্তে হাপিত্তেশ করে বসে থাকেন তাকে দেখবার জন্যে। এতেই তাজ্জব বনে যায় তারা। অবশ্যই এমন মামা থাকতে এমন অবস্থা কেন শক্তিপদর? সে প্রশ্ন প্রথম উঠেছে। কিন্তু শক্তিপদর লুকাছাপা নেই, ঢাক ঢাক গুড় নেই। ও স্পষ্টই স্বীকার করেছে, মামা মামি চোখের মনি করলে কি হবে, মামা তো ভাইরা একটু ইয়ের চোখে দেখে। তা দোষও দেওয়া যায় না তাদের। তারা হলো সব একটি কেষ্টবিষ্টু। এম.এ. পাশের নিচে কেউ নেই। মামাতো বোন পর্যন্ত বিএ পাস। তারা নন ম্যাট্রিক শক্তিপদকে হতজ্ঞান না করে আর কি করবে? সেই জন্যই নিজের বৃত্তি উপযুক্ত কাজ বেছে নিয়েছে শক্তিপদ। তবে বুড়ো বুড়ি যে কদিন আছে হপ্তায় না গিয়ে পারে না। আগে শক্তিপদ কাজ করতো গেঞ্জি কলে, খেত ওখানেই পাইস হোটেলে, আর থাকতো একটা মুদির দোকানে। আপাতত কিছুকাল ধরে সহকর্মী বন্ধু রাধানাথের সংসারে পেইং গেস্ট হয়ে আছে। রাধানাথ ওখানকারই ছেলে। তার রীতিমতো সংসার আছে, মা বোন ছোট 2 ভাই আছে। এতগুলো লোকের পক্ষে বাড়িটুকু যথেষ্ট নয়, নেহাতি 1 কোঠা 1 দালান। তবু ওরই মধ্যে সে দালানের একটু কোণ ঘিরে বন্ধুকে ঠাঁই দিয়েছে। নিজের ঠাঁইয়ের অভাব বলেই বোধ হয় বন্ধুকে ঠাঁই দেওয়া সহজ হয়েছে। প্রাচুর্য থাকলে হতো কিনা সন্দেহ। সুবিধের আস্বাদ যারা জেনেছে তারাই অসুবিধের ভয়ে কাঁটা হয়ে থাকে। আর অসুবিধেই যাদের সঙ্গের সঙ্গী, জীবনে যারা জানলো না সুবিধের চেহারাটা কি, তাদের ভয়টা কি। রাধানাথের মোজেক করা বাথরুমের ভাগ নেবে না শক্তিপদ, নেবে না খাবার পাতের মাখন সন্দেশের ভাগ। রাধানাথ রাস্তার কলে গিয়ে চান করে, শক্তিপদও তাই করবে। রাধানাথ ভোরবেলা আখের গুড় দিয়ে বাসি রুটি খেয়ে কাজে ছোটে, শক্তিপদও তাই ছুটবে। রাধানাথ খেটে খুঁটে এসে চাটা ওঠা এনামেলের গ্লাসে চা নিয়ে বসে, শক্তিপদও তাই করবে। তবে আর ভাবনার কি আছে? শক্তিপদ বড় লোকের ভাগ্নে। তাতে কি? তার জন্য তো শক্তিপদ জালিয়াত নয়। শুধু বড় মানুষ মামার বাড়ি যাবার সময় ষষ্ঠযুক্ত হয়ে না গেলে নিজের লজ্জা, তাদেরও লজ্জা। তাই এই সাজসজ্জা, নইলে অমন অমায়িক ছেলে হয় না। রাধানাথের মা বলেন, ছেলে নয় তো হীরের টুকরো। রাধানাথের বোন অবশ্য অন্য কথা বলে। তা সে নেপথ্যে বলে। সে অনেক রকম কথাও বলে। তার শখও অনেক। নিজেদের বাড়ির এই পাখির বাসা নামও তার দেওয়া। একটা কাগজে বড় করে পাখির বাসা লিখে দেওয়ালে সেঁটে রেখেছে। সন্ধ্যার পর রাস্তার দিকের 1.5 হাত চওড়া রুয়াকে সঙ্গীতের জলসা বসে। রাধানাথ একটা ভাঙা হারমোনিয়াম নিয়ে গান গায়। শক্তিপদ একটা অ্যালুমিনিয়ামের ডেকচি বাজিয়ে তাল দেয়।
একটি একটি করে এসে জোটে পানু, মণিলাল, সুধীর। কোনো দিন খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায়, কোনো দিন ওরই মধ্যে একটু জুত বরাত করে বসে। অনেক দিন থেকে ইচ্ছে একজোড়া বায়া তবলা কেনে, সে আর কুলিয়ে উঠছে না। সাংঘাতিক দাম হয়ে গেছে আজকাল, কারণ গান বাজনার চাষটা আজকাল খুব জোর হচ্ছে তো, আর তবলাটা যেন রীতিমতো জাতে উঠে পড়েছে। মামার কাছে চাইলে অবশ্যই একজোড়া বায়া তবলার দাম কিছুই নয়, কিন্তু ওই শক্তিপদর ধাতে সয় না। ওই চাওয়া বরং নিজের কষ্টের টাকা, তা থেকেই এটা ওটা নিয়ে যা উপহার হিসেবে হয়ে যাবে কেন। মাঝে মাঝে সেদিন বাইরের লোক থাকে না। রাধানাথের বোন কানন রুয়াকের ভিতর থেকে ঘরে চৌকাটে বসে থাকতে থাকতে শক্তিপদর তবলা পিটানোর বহরে হেসে খুন হয়। হাসতে হাসতে বলে, ও শক্তি দাদা, একটু আসতে, গরিবের ডাল সেদ্ধ হয়ে ওঠে, ফুটে হয়ে গেলে কালকে স্রেফ ভাতে ভাত মোটে খেতে পারে না শক্তিপদ। তাই ওইটাই কাননের তাকে খেপানোর অস্ত্র। তাছাড়া এর চাইতে উচ্ছাঙ্গের পরিহাসবাণী শেখলেই বা কবে সে। ঘাটতি যে এদের সব দিকেই, বিদ্যেয় ঘাটতি, বুদ্ধিতে ঘাটতি, শিক্ষায় ঘাটতি, ভাড়ারেও ঘাটতি। সেই জন্যই হয়তো বিধাতা পুরুষ ওদের হৃদয়ের দিকে কিছু বাড়তি দিয়েছেন, নইলে ব্যালেন্স ঠিক থাকবে কি করে, নইলে বাড়তিদের সঙ্গে পাশাপাশি জায়গা নিয়ে টিকে থাকবে কি করে। বিশ্ববাজারে দোয়ানিপাল্লায় যে হাস্যকরভাবে হালকা হয়ে উঠতে পারত। রাধানাথের মাঠি বড় ভালো মানুষ, বোন কানন কিন্তু ঠিক মায়ের উল্টো। দজ্জাল বললেই ঠিক বলা হয় ওকে। বাড়তি একটা লোককে শখ করে বাড়িতে ডেকে এনে রাধানাথ যে তার খাটুনি 14 গুণ বাড়িয়ে দিয়েছে, এই কথা সে অহরহ সড়ম্বরে ঘোষণা করে। আবার ইচ্ছে করে খাটতেও ছাড়ে না। মনে হয় বাড়তি লোকটার জন্য আরও 4 গুণ খাটলেও বুঝি ক্লান্তি আসবে না। নইলে শক্তিপদর জামা সাবান দিয়ে দেওয়া, রান্নার মাঝখানে ইস্ত্রি তাঁতিয়ে নেওয়া, কি এত গরজ তার? রাধানাথ মাঝে মাঝে মুখরা বোনের মুখের জন্য ক্ষুব্ধ হয়, কিন্তু যখন দেখে শক্তিপদ সে বাক্যবান প্রসন্ন মনে নিচ্ছে, তখন স্বস্তি পায়। গানের আসর থামলে কানন আগে উঠে পড়ে। এবেলা রান্নাবান্নার ভার তারই উপর থাকে। ওরা ওঠার আগে তাড়াতাড়ি জায়গা করে নিয়ে খেতে দেয়। খেতে বসে শক্তিপদ গলা ছেড়ে বলে, রান্না হচ্ছে আজকাল চমৎকার। ভাগ্যিস সকালবেলাটা মাসিমার হাতে হাঁড়ির ভার, তাই কোনো রকমে বেঁচে থাকা। কানন রান্নাঘর থেকে খরখর করে ওঠে। কুমড়ো আর কচু দিয়ে লোকদের বউয়েরা এসে কি কোরমাকারি রাঁধবো দেখব। শক্তিপদর সেই কুমড়ো কচুর ঘ্যাঁট দিয়েই অম্লান বদনে খান 10 রুটি সেঁটে বলল, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি তো কাউকে ডেকে ডুকে বলিনি কিছু। কানন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, গায়ের চামড়া যার গন্ডারের নয়, তার গায়ে কথা শুধু যে বাজে তা নয়, ফোসকা পড়া। বুঝলেন মশাই? ডেকে না বলে কি বোঝা যায় না আমি ছাড়া আর কে আছে এখানে? রাধানাথ আগে আগে এ ধরনের কথাই একটু হকচকিয়ে যেত। বোন তার মুখরা সত্যি, কিন্তু একটা বাইরের লোকের কাছে একটু সমীহ করবে না, এখন সয়ে গেছে। এখন হাস্যবদনে কৌতুক উপভোগ করে। কিন্তু রাধানাথ আঁচাতে গেলে শক্তি যে কথাটা বলে সেটা গলা খাটো করে বলে যখন তখন লোককে বউ তুলে খোঁটা দেবার মানে। কানন গলা খাটো করে ভেঙে বলল, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি তো কাউকে ডেকে বলিনি। রাধানাথের আশার দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলে নেয় শক্তিপদ। এর উত্তরে তোলা রইল, কই কানন, উনুনে আঁচ রাখুনি? হায় হায়, আমার যে একটু দরকার ছিল। বলা বাহুল্য, শেষের কথাটা আবার বেশ চড়া গলায় উচ্চারিত হলো। কানন চড়া গলায় বলে, আপনার তো দরকারের মধ্যে ইস্ত্রি তাঁতানো, সে কাজ মিটে গেছে। মিটে গেছে? তার মানে ইস্ত্রি করে রাখা আছে। এত কষ্ট করতে তো কেউ বলেনি। আমি কারোর বলার তোয়াক্কা রাখি না, যা করি নিজের খুশিতেই করি। শক্তিপদ আরও কিছু বলতে যাচ্ছিল, রাধানাথ এসে তাড়া দেয়, কি এখনও কোঁদল চলছে? ভোরবেলা উঠতে হবে না? রাধু, তো বেশ বলছিস, কাল বারটা কি? ও হো, রাধানাথ হেসে ওঠে, রবিবারটা ভুলে যাচ্ছি। আরে, জোরালো বা ঘোরালো ভাষায় এদের নেই, তা বলে সুখ দুঃখ আনন্দ বেদনার প্রকাশ নেই তা নয়। এমন জলো জলো আর সাধারণ সাধারণ কথা হলেও মনে করে বেশ মজার কথা বলা হলো। মজাটা এখানেই। রবিবার সকাল থেকে মামার বাড়ি যাওয়ার তোড়জোড় চলে। আগে সকালের দিকে রওনা দিত, আজকাল কেন কে জানে কেমন যেন গড়িয়ে যায়। সেই খাওয়া দাওয়ার সময় এসে যায়, কাজেই দুটো খেয়ে একটু জিরিয়ে তারপর যাওয়া।
তবে সকাল থেকে জুতোর কালি পরে, মাথার সাবান পরে, দাড়িতে খুর পড়ে। বেরোবার সময় কানন একটা পানে খিলি নিয়ে এসে বলল, সাহেবের পান খাওয়া চলবে? পান? শক্তিপদের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। পান কোথায় পেলে? পানের মতন বিলাসিতা এ বাড়িতে প্রবেশ নিষিদ্ধ, একমাত্র চায়ের সর্বত্র অবাধ গতি। বাকিংহাম প্যালেস থেকে বঙ্কু হাঁড়ির গাছতলার সংসার পর্যন্ত চায়ের প্রবেশাধিকার, কিন্তু পানের তেমন নয়। কানন পানটা হাতে দিতে দিতে বললে, পেয়েছি কোথাও। তারপর বড় লোক মামার বাড়ি চললেন। শক্তিপদ বলল, ওই বুড়ো বুঝি যতক্ষণ, তারপর কে কবে দৌড়ে পা ফেলতে যাচ্ছে। বেশ চমৎকার দেখায় কিন্তু আপনাকে শ্যুট পরলে। দেখাবে না কেন? চেহারাটা কি খারাপ? ওহ, ভারী তো চেহারা, তার আবার গুমর। গুমর করার মতন জিনিস থাকলেই গুমর করে লোকে। যান, একটু মুখ বদলে আসুন। মামার বাড়ির হালুয়া কর বামুনের রান্না করা খেয়ে তাই এখানকার রান্না এত নিন্দে করা হয়। হয়েছে, ঝগড়া থামাও। যাচ্ছি তাহলে। যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। আজকের গল্পটি এত দূরই। পরবর্তী অংশ জানার জন্য দেখতে হবে কালকের পর্ব। চলছে আমাদের নতুন গল্প, আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, পাখির বাসা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।